আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো। গল্পস্বল্পের আরেকটি নতুন গল্পে তোমাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি ঐতিহাসিক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বীর্যশুল্কা। গল্প পাঠ ও রাজকুমারীর চরিত্রে বিদিশা, আর গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি সৌরভ। গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা, তোমরা গল্পস্বল্প এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই করে নাও, আর সঙ্গে সাবস্ক্রাইব করে নাও আমাদের নতুন গল্প পাঠের চ্যানেল বেঙ্গলি সাগাকেও। বেঙ্গলি সাগায় তুমি শুনতে পাবে প্রতি সপ্তাহে 3টি করে নতুন গল্প। ডেসক্রিপশন বক্সে বেঙ্গলি সাগার লিঙ্ক দেওয়া আছে। চলো এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প বীর্যশুল্কা। রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকন্যার পাণিপ্রার্থী জানিয়ে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূত নিরাশ হয়ে ফিরে যায়। সুন্দরকান্তি রাজপুত্ররা আসেন, রাজকন্যার প্রাসাদের সামনে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন। তাদের কোমরে রত্নখচিত অসি ঝলমল করে, কিরিটের হীরা সূর্যকিরণে ঝকমক করে। কিন্তু রাজকুমারী সুমিত্রার মন টলে না। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙুল দেখিয়ে বলে, সখী, দেখ দেখ, কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন, এই আশ্চর্য। বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন। রাজপুত্ররা তার হাসি কথা শুনতে পান। তাদের মুখ রাঙা হয়ে ওঠে। আর্যাবর্তময় দক্ষিণের অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শক রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনই গর্বিতা। তার রূপলাবণ্য দেখে যাঁরা তাকে বিয়ে করতে আসেন তাঁর দর্পের কাছে পরাজিত হয়ে তাঁরা ফিরে যান। আর্যাবর্তের কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা। রুদ্রের মতোই তার প্রতাপ। তিনি শক বংশীয়। শক বংশের অনেক ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিলেন। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্যভাবাপন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। শক নারীরাও তখন তলোয়ার নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত, অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতের মেয়ে, যেমন রূপসী তেমন তেজস্বিনী। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বরই মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, সুমিত্রা, তোর 18 বছর বয়স হলো, তুই কি বিয়ে করবি না? বলিস তো স্বয়ংবর সভাটা কি? সুমিত্রা মাথা নেড়ে বললেন, স্বয়ংবর সভায় তো শুধু রাজা আর রাজপুত্ররা আসবে। তাদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল। তাদের কারুর গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করছি, বীর্যশুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তা সে শূদ্রই হোক আর চণ্ডালী হোক। শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন। সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না। অনেক শূদ্র রাজা বাহুবলে সিংহাসন অধিকার করেছিলেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তো তাই চাই, কিন্তু তা হবে কি করে? কুমারী বললেন, আমার প্রতিজ্ঞা এই, যে পুরুষ 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বরমাল্য দেব। আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন। বেশ, তা কি কি বিষয়ে পরীক্ষা হবে? বাহুবল, হৃদয়বল আর বুদ্ধিবলের পরীক্ষা হবে। আমি নিজে পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন, সুমিত্রা, তুই শক দুহিতার উপযুক্ত কথা বলেছিস। আজই আমি দেশ বিদেশে ঢেরা দিয়ে দিচ্ছি। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল। আবার অনেক রাজা, রাজপুত্র, সেনাপতি, অমাত্য এলেন, কিন্তু সকলকেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু বুদ্ধি বলে উত্তীর্ণ হতে পারলেন না। আবার কেউ বা বুদ্ধি বলে উত্তীর্ণ হলেন, কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন। সকলেই অধোবদনে ফিরে গেলেন, রাজকুমারীকে লাভ করতে পারলেন না। এমনইভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলায় মন্ত্রগুহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে। চারিদিকে পাত্রমিত্র, সামন্ত, শ্রেষ্ঠী, সেনাপতি রয়েছেন। রাজা স্বয়ং সিংহাসনে আসীন। রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা।
সভা যেন তাঁর রূপের ছটায় আলোকিত হয়ে গেছে। তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সভার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে। সভার তোরণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কিসের গণ্ডগোল? মকরকেতু, দেখো তো। মকরকেতু রাজ্যের একজন সেনানী। তিনি যুবা পুরুষ, বিশাল তার দেহ। তার চেহারা দেখেই শত্রু ভয়ে আধমরা হয়ে যায়। তিনি সভার দ্বারে গিয়ে দেখলেন একজন দীনবেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে চায়, কিন্তু 4-5 জন প্রহরীরা তাকে আটকে রাখবার চেষ্টা করছে। যুবক নিরস্ত্র, কিন্তু এমন ভয়ঙ্করভাবে সে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত শূলধারী প্রতিহারীরা তার কাছে এঁটে উঠতে পারছে না। কিন্তু 5 জনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব? অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেলল। মকরকেতু রাজাকে এসে খবর দিলেন। শুনে রাজা হুকুম করলেন, কি চায় লোকটা? এখানে নিয়ে এসো। তখন 2 জন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির। রাজা তার চেহারা ও বেশভূষা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার মাথায় উষ্ণিস নেই, হাতে অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্রও নেই। রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে, সর্বাঙ্গে ধুলা, কিন্তু তবু ছিন্ন আর ধুলির আবরণের ভেতর দিয়ে তার অপরূপ সুঠাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়। পেশিগুলি প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথার কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম। মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার দেশ কোথায়? বন্দি একবার রাজার দিকে চাইলে, একবার রাজকন্যার দিকে চাইলে, তারপর বললে, আমি এ রাজ্যে আগন্তুক, আমার দেশ বঙ্গ। রাজা বললেন, বঙ্গদেশের নাম শুনেছি বটে। আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য। শুনেছি সেই দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে। বন্দি গম্ভীরভাবে বললে, মহারাজ ঠিক ধরেছেন, সে দেশের লোক কোকিলের ভাষায় কথা বলে। এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন, একটু খুশিও হলেন। প্রতিহারীদের বললেন, এই, ওর বাঁধন খুলে দাও। বন্ধনমুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো, তখন সেই ছিন্ন বেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রোজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। রাজা বললেন, বিদেশি, তুমি কত দূর থেকে এসেছো? তোমার বস্ত্র ছিন্ন দেখছি। তুমি কি অর্থ চাও? বিদেশি হাসল, বললে, না মহারাজ, আমি অর্থ চাই না। অর্থের আমার প্রয়োজন নেই। আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এই রাজ্যে এসেছি। বিস্মিত রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? পরিচয় কি? বিদেশি বললে, আমার নাম চণ্ড। আমি তালি বনশ্যাম সমুদ্র মেখলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান। এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। রাজা বললেন, ভালো। এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন? তার কারণ বলো। চণ্ড বললে, মহারাজ, আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্যশুল্কা হতে চান। তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি। বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকালো। শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল। মন তার ক্ষণকালের জন্য বিদেশির প্রতি কোমল হয়েছিল, আবার কঠিন হয়ে উঠল। একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে? সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পাণিপ্রার্থী হয়ে এসেছে, শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি। বঙ্গদেশের রাজপুত্ররা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার পাণিপ্রার্থী করে পাঠিয়েছে? অপমানে তার 2 চোখ জ্বলে উঠল। সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তারপর সকলের সমবেত অট্টহাস্যে সভা ভরে গেল। রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না। তিনি আর চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন, এটাকে সভার বাইরে নিক্ষেপ করো। মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন। হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল।
তিনি হাসতে হাসতেই চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন। কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার হলো। চণ্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তার মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললে, মহারাজ, আপনার আজ্ঞা পালিত হয়েছে। সভা নির্বাক, রুদ্রপ্রতাপের মুখে কথা নেই। চণ্ড এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি, এরকম সে রোজই করে থাকে। সকলে ভাবছে এ কি আশ্চর্য ব্যাপার, মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতন তুলে ফেলে দিতে পারে, তার গায়ে কি অসীম শক্তি। সভাশুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল। এতক্ষণে সুমিত্রা কথা কইলেন। নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বীণার মতো বেজে উঠল। ঈষৎ জভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন, বিদেশী, তোমার দেশে কি রাজা নেই? চণ্ড বললে, রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে প্রাক জ্যোতিষ থেকে কোশল পর্যন্ত কম্পমান। বটে, তবে কি তিনি প্রবীণ? হ্যাঁ, তিনি প্রবীণ। তার কি কোনো পুত্র নেই? চণ্ড মৃদু হাসল। আছে, শুনেছি যুবরাজ ভট্টারব পরম রসিক, তবে তিনি পিতার মতন বীর কিনা তা বলতে পারি না। সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল। তিনি তীক্ষ্ণ হাসি হেসে বললেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন? চণ্ড মাথা নেড়ে বললে, না না, আমি নিজেই এসেছি, আর তাছাড়া আমি মল্লও নই। আসলে আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান, তাই লজ্জায় আমি দেশ ছেড়েছি। এই বলে কপট লজ্জায় মাথা নিচু করলেন। কুমারী সুমিত্রা অধর দংশন করলেন। এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জো নেই। যে ব্যক্তি এইমাত্র মহাকায় মকরকেতুকে জানলা দিয়ে ফেলে দিয়েছেন, তার মুখে এ কথা পরিহাস ছাড়া আর কিছু নয়। কুমারী অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও, ভার উত্তোলন করতে পারো বটে। আমি প্রতিজ্ঞা করেছি, 3টি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালী হোক। কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়, উষ্ট্রও ভার বহন করতে পারে। তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? মানুষের যা সাধ্য, আমিও তাই পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে, মুঠিটি খুলে এই মুক্তাটি নিতে পারো? এই বলে সুমিত্রা মৃণালের মতন ডান হাতখানি বাড়িয়ে দিলেন। অনেক রাজপুত্রই রাজদহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। চণ্ড তার সামনে গিয়ে দাঁড়ালো, ক্ষুব্ধ স্বরে বললে, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়, আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতের দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরল। রাজকুমারী একবার শিউরে উঠলেন, তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল। মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললে, আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হলো। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কিছুক্ষণ বিহ্বল চক্ষে তার পানে চেয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বাকি 2 পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন। নিজের শয়ন ঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। এমন লাঞ্ছনা তিনি জীবনে ভোগ করেননি। কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা ভরে বাঁ হাতে তার মুঠি খুলে দিলে। কি কঠিন তার আঙুল, যেন লোহা দিয়ে তৈরি। সেই আঙুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্র যেন অবশ হাত আপনি খুলে গেল। কেন এমন হলো? ও কি ইন্দ্রজাল জানে? চোখ মুছে সুমিত্রা পালঙ্কে উঠে বসলেন। তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতন আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, কি করে আজ বাকি 2 পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন। বেলা 3য় প্রহরের তুর্য দামামা বাজামাত্র রাজা আর রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যেরা রাজ উদ্যানে সমবেত হলেন। রাজকুমারী বেণী দুলিয়ে ফুলের মালা গলায় নিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন। চণ্ড উপস্থিত হল। এখন আর তার ধূলি ধূসর বেশ নেই।
পরিধানে পট্টবস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে ধনুস্বরা, ডান কানে সেই মুক্তটি বেলফুলের কুঁড়ির মতো দুলছে। রাজ উদ্যানটি প্রকাণ্ড, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তাতে বড় বড় ফল ফুলের গাছ, আম্র, জম্বু, বকুল, পিয়াল, কদম্ব শোভা পাচ্ছে। মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেওয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে। চারিদিকে পোষা হরিণ, শশক, ময়ূর চড়ে বেড়াচ্ছে। একটি পাথরের বড় বেদির ওপর রাজা আর অমাত্যেরা আসন গ্রহণ করলেন। সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন। চণ্ড দাঁড়িয়ে রইল। কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন, তারপর গ্রীবা হেলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন। সখীর হাতে একটা সোনার কলস ছিল। সে গিয়ে কলসটি স্ফটিকের দেয়ালের পিছনে রেখে এলো। কুমারী তখন জিজ্ঞাসা করলেন, বিদেশি, তুমি তীর ছুটতে জানো? মুখ টিপে হেসে চণ্ড বললে, ছেলেবেলায় শিখেছিলাম, অল্প স্বল্প জানি। ভালো, এবারে তোমার বুদ্ধিবলের পরীক্ষা হবে। স্ফটিক কুণ্ডের ওপারে ওই ঘর দেখতে পাচ্ছ? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে। যদি পারো বুঝবো তুমি কৌশলী বটে। রাজা এবং পরিষদরা সকলেই অবাক হয়ে রইল। এ কি অদ্ভুত পরীক্ষা! এদিক থেকে ঘট বিদ্ধ করা সম্ভব কখনো? মাঝে 5 আঙুল পুরু স্ফটিকের দেওয়াল রয়েছে। সে দেওয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। চণ্ড বললে, এ কি মানুষের কাজ? এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য। সুমিত্রা বিদ্রূপ স্বরে বললেন, তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছো? চণ্ড বললে, না না, তা আমি বলছি না। আমি বলছি যে আপনি আমাকে মানুষের অসাধ্য কাজ দিয়ে দেব পদবি দান করছেন। রাজকুমারী তীক্ষ্ণস্বরে জিজ্ঞাসা করলেন, তবে কি তুমি পারবে বলে মনে হয়? চণ্ড হেসে বললে, পারা না পারা দৈবের অধীন, তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুর্ধরের উপযুক্ত বটে। চণ্ড সযত্নে ধনুকে গুণ পড়ালো। ঈষৎ টঙ্কার দিয়ে দেখলে গুণ ঠিক হয়েছে কিনা। তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুকে স্বর সংযোগ করলেন। গাছের পাতা নড়ছে না, বাতাস স্থির। দর্শকেরাও চিত্রার্পিতের মতন বসে দেখছেন। চণ্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুলল। একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখল। তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল। তীর আতশবাজির মতন সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগলো। ঠং করে একটা শব্দ হলো। সকলে মুগ্ধ হয়ে দেখলেন তীরটি সোনার কলসের গায়ে বিঁধে আছে। রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন। তার বুক থেকে একটা কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল। বুক দূর করে কাঁপতে লাগলো। আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না। চণ্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল। সে ঘাম মুছে জিজ্ঞাসা করলে, রাজকন্যা, আদেশ পালন করতে পেরেছে কি? রাজকন্যার গলা কেঁপে গেল। তিনি বললেন, পেরেছ। একটু থেমে বললেন, এবারে শেষ পরীক্ষা। চণ্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বললে, এরই মধ্যে শেষ পরীক্ষা? আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই। সুমিত্রার বুক আবার দূর করে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন, শেষ পরীক্ষা এই, আমি এই বনের মধ্যে দৌড়ে যাব। 10 গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমার পশ্চাৎধাবন করবে। তোমার হাতে একটি তীর আর ধনুক থাকবে। তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর আমি যদি ফিরে এসে এই বেদি স্পর্শ করতে পারি তাহলে তোমার হার। আমার গতি রোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো, কিন্তু যদি আমার অঙ্গ থেকে 1 বিন্দু রক্ত বার হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে। চণ্ড বললে, মানবী মৃগয়া আমার জীবনে এই প্রথম। ভালো, তাই হোক। হরিণীর মতন ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে দিয়ে মিলিয়ে গেলেন। 10 গোনা শেষ হলে চণ্ড তীরধনুক হাতে শিকারীর মতন তাকে অনুসরণ করল। চণ্ডও খুব দ্রুত দৌড়তে পারে, কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগলো। ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করল, ছায়াও তত গভীর হতে লাগলো।
তার ভেতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উড্ডিন বেনি দেখা যেতে লাগলো, কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না। চণ্ড বুঝলে সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না। হাজার হোক তিনি নারী, তার শরীর লঘু, এদিকে চণ্ডের গায়ে লৌহবর্ণ। এ অবস্থায় কেবল পশ্চাৎধাবন করে কুমারীকে ধরা অসম্ভব। চণ্ড তখন যে পথে রাজকুমারীর ফেরবার সম্ভাবনা সেই দিকে যেতে লাগলো। ছায়ায় অস্পষ্ট বন, ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে। অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চণ্ড দেখলে সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন, কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চণ্ডকে দেখতে পেলেন। উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন, কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছে। তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয়। তবু চণ্ড পিছিয়ে পড়তে লাগলো। 10 হাতের ব্যবধান 15 হাতে দাঁড়ালো। সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না, তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন, আর কলকণ্ঠে হেসে আবার দৌড়াচ্ছেন। ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল, তখন চণ্ড মনে মনে স্থির করে নিলে আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না। সে দৌড়তে দৌড়তে ধনুকে স্বরযোজনা করল, তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল। এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন। এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল। পলকের মধ্যে তার তীর ছুটল। সুমিত্রা যখন আবার পা বাড়ালেন, তখন দেখলেন তার চলার শক্তি নেই। চণ্ডের তীর তার বেনি ভেদ করে গাছের গুঁড়িতে বিঁধে গেছে। চণ্ড ছুটে এসে তীর উপড়ে রাজকুমারীর বেনি মুক্ত করে দিল। হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখল তার চোখে জল। চণ্ডের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বললে, দেবী, আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি। যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান, তাহলে আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। যান, আপনি গিয়ে বেদি স্পর্শ করুন। সুমিত্রা নতজানু হয়ে সেইখানেই বসে পড়লেন। বাষ্পরুদ্ধ স্বরে বললেন, প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী। শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল আর্যপুত্র। বীর্যশুলকে তুমি আমাকে জয় করেছ, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। চণ্ডের মুখ হাসিতে ভরে গেল। সুমিত্রাকে ধরে তুলে সে বললে, সুমিত্রা। সুমিত্রা গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন। তারপর আবার নতজানু হয়ে বরকে প্রণাম করলেন। চণ্ড হেসে বললে, সুমিত্রা, তুমি রাজকন্যা, দরিদ্রের পর্ণকুটিরে তোমার কষ্ট হবে না? সুমিত্রা চোখ নিচু করে বললেন, তোমার মতন স্বামী যার, পর্ণকুটিরে থেকেও সে রাজরাজেশ্বরী। আর্যপুত্র, আমাকে তোমার তালিবনশ্যাম বঙ্গদেশে নিয়ে চলো। সুমিত্রা, তোমার সঙ্গে আমি একটু প্রতারণা করেছি। বলেছিলাম মনে আছে, বঙ্গদেশের রাজপুত্র রসিক। সুমিত্রা, আমি তোমার সঙ্গে একটু রসিকতা করেছি। আমার সত্যিকার নাম চন্দ্র। আমার একটি ছোট বোন আছে, সে চন্দ্র উচ্চারণ করতে পারে না, বলে চন্দ। তাই। বিস্ময় উৎফুল্ল চোখে চেয়ে সুমিত্রা বললেন, তুমি তবে বঙ্গের রাজপুত্র? হ্যাঁ, তবে রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিয়ে যেও না যেন। সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চণ্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বললেন, রাজপুত্র যে এমন হয় তা জানতাম না। তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ সপারিষদ বেদিতে ছিলেন সেই দিকে চললেন। আজকের নিবেদন এখানেই শেষ হলো। কিছুদিনের মধ্যেই আবার নিয়ে আসবো নতুন একটি গল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। আজ আসি, টাটা।